তো আমরা এখন পর্যন্ত যা যা পড়ছিলাম আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র বাকি আছে এখন আমাদের শক্তির পার্ট। আমরা এখন শক্তিটা শিখবো এবং শক্তির পরে আমরা শিখবো হচ্ছে এটা বিভিন্ন লেখচিত্র আছে, আমি বেসিক্যালি সামারাইজ করবো লেখচিত্রের বিষয়টুকু। এই লেখচিত্রটা কিভাবে হয় না হয় এটা আমি একটু সামারাইজ করার চেষ্টা করবো আর কি। তো আহ চলো ওইটার উপর বেস করে তাহলে আমরা কথার দিকে আগাই। আমাদের শক্তি নিয়ে কথা বলতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করছোই, তোমার সরল দোলকের এই যে সে যখন এই কোণায় আসতেছে এই কোণায় আসতেছে, এই জায়গায় কিন্তু তার গতিশক্তি ছিল, কারণ তার গতি শূন্য শূন্য হয়ে যেতেছে, ঠিক না? জি। সরল দোলকের এই যে তার সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে, সর্বনিম্ন বিন্দুতে তার সর্বোচ্চ না। জি। আচ্ছা, কিন্তু সর্বনিম্ন বিন্দুতে তার সর্বোচ্চই কত, সর্বোচ্চ উচ্চতা কত? শূন্য। জি। তো সেই হিসেবে বললে আমার এটাও আবার কি হবে, এই জায়গায় তাহলে আমাদের আবার ভি ম্যাক্স আসবে, কিন্তু ইপি বা এইচ হচ্ছে জিরো, আর এই জায়গায় এইচ হচ্ছে এইচ ম্যাক্স। ঠিক আছে, তো ভাইয়া এটা আমরা বুঝতেই পারি অলরেডি, আমরা ওই চ্যাপ্টার 5 105 শিখে আসছিলাম পটেনশিয়াল এনার্জি ওই জায়গাটাতে, যে আমাদের সর্বোচ্চ বিন্দুতে এই থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, সবটা চালাতে শিখে আসছি আমরা। তো বলার অপেক্ষা রাখে না, ইপি ইকুয়ালস এমজিএইচ, ইপি ইকুয়াল ছিল মাঝখানে সার্টেন একটা পয়েন্টে তোমাকে যদি চিন্তা করানো হয়, সেই ক্ষেত্রে তুমি ভাবে চিন্তা করবা ইপি ইকুয়ালস এমজি, নেক্সট টাইম এখানে উচ্চতা তুলনা হতেছে তোমার এইচ প্রাইম, এমজি এইচ প্রাইম ইকে ইকুয়ালস টু সিমিলার হাফ এম ভি স্কোয়ার। ওই উপর থেকে নিচের দিকে নামলে চিন্তা করবা, চিন্তা ভাবনা করে পারবে এটা, পারবে না? এখানে এই ভি স্কোয়ারের মধ্যে একটা কথা আছে, কথা আছে, সুন্দর একটা কথা আছে, একটু ভেবে দেখো তো। এই যে ভিটা, এই হাফ এম ভি স্কোয়ার, এই ভিটা আসলে কোন দিকের ভি? ভাবো, এই ভিটাকে এই যে এই কর্ণ বরাবর যেটা এই ভি, তাই না? কারণ আমরা আগের দিন শিখছিলাম একটা জিনিস, যে একটা সরলরেখা এই যে একটা সরলরেখা এই যে তার গতির জন্য দায়ী থাকে যেন কে? এমজি সাইন থিটা, ঠিক না? সরি, এমজি কস থিটা। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর গতির জন্য দায়ী থাকে এমজি সাইন থিটা। তাহলে আমার গতির জন্য দায়ী যদি এমজি সাইন থিটা হয়ে থাকে, তাহলে এখান থেকে আমার হিসাবটা করতে হবে। তাহলে আমার এখানে গতি বরাবর আমার এ কত হবে? এ এ আসবে জি সাইন থিটা। তাহলে ভি ইকুয়ালস ভি নট স্কোয়ার প্লাস 2 এ এইচ। এবারে কথা আসি, এইচটা কোন দিকে? তাহলে খেয়াল করো, তুমি যদি এ ইকুয়ালস জি সাইন থিটা ধরো, তাহলে এ এইচটাও এদিক বরাবরই হইতে হবে, কিন্তু তুমি চাইতেছো এইচ এই বরাবর চিন্তা করবা, তাহলে এই বরাবর এইচ চিন্তা করে দিলে এই এইচটা কি জি নিচ বরাবর এই জি এর সাথে অ্যালাইন করতেছে না? ভাবো, ঠিক কিনা? জি। মজাটা হইতেছে, তাহলে তুমি জি বরাবর এদিক চিন্তা করে তাহলে এইচ এর তোমাকে এতটুকু নিতে হবে। এখন এই জায়গায় খেলাটা চলে আসে আবার, কারণ এইচ এর জন্য এটা যদি থিটা হয় আর এটা যদি তোমার এইচ হইতে চায়, তাহলে এটা তো তোমার নর্মাল এইচ, এইচ প্রাইম ধরলাম, তাহলে এই এইচ সমান দাঁড়ায় হইতেছে তোমার এইচ সাইন থিটা। সো ইভেনচুয়ালি তুমি আসলে সাইন থিটাতেই মানে ব্যাক করো, তুমি একটা ম্যাথ পড়া না দিন শেষে। তো যাই হোক, এগুলা তোমরা যখন একটা ম্যাথ করতে যাবা নিজেরাই ভরে ফেলতে পারবা যে কোথায় কি করতে হবে। এটা আমার মনে হয় না এটা করাটা প্রয়োজন আছে, টেনেও শিখছো, আমি আশা করি পারবো। যদি না পারো তারপর বললো। আর আমি আবারও বলতেছি ভাইয়া, তোমাদেরকে যে আমি আমার এক্সপেকটেশন তোমাদের থেকে হাই, তোমরা তিনজনই, আমি তোমাদেরকে আমি হাই অ্যাচিভার ব্যাচ হিসেবেই একসেপ্ট করি। সো মানে এটাতে তোমাদের মানে আমি তোমাদের কি বলবো, তোমাদের প্রতি কোনো ধরনের কোনো মানে চাপায় দিতেছি না। রেদার আমি তোমাদেরকে যখনই পড়াইতেছি না কেন, সেই জায়গাটাতে আমি পড়ানোর সময় একটু এভাবেই যাইতেছি, যে একটু আগানো, একটু স্পিড বেশি দিতেছি আমি। স্পিড বেশি দিতে গিয়ে এই যেমন এই টপিকটা আমি অন্য নর্মাল ব্যাচ হয়ে দেয়, ট্রাস্ট মি, এতটুকু আমি একটা ক্লাস নিতাম, যে ক্লাসটা আমি তোমাদের নিচ্ছি না। তোমাদের সময় কম, আর তোমরা এই জিনিসটা পরে বুঝতে পারবা, পারবা না ভাইয়া? এটা কি পরে বুঝতে পারবা এই জিনিসগুলা, বা তোমরা নিজেরা যদি একটু ঘাটাঘাটি করো, পারবা না? কথা বলবে ভাই, না পারলে বল, করাই দিব, পারবা। তো তোমরা এগুলা পারবা বলেই আমি মূলত ওই হিসাব থেকে এইখান থেকে আমি মানে মুভ করতেছি অনেক ফাস্ট।
যে তোমরা যেহেতু পারতেছো তাহলে আমি আর সময় নষ্ট না করি, কারণ তুমি এটা বই দেখতে 10 মিনিট, কিন্তু আমি যদি বলে দিই যে আমার কমপক্ষে গেলে 20 মিনিট থেকে 30 মিনিট সময় লাগবে, এই 20-30 মিনিট ক্লাসের জন্য তোমরা পিছাবা, আমার তো সমস্যা নাই। এই কারণে আমি একটু আগায় দিতেছি আর কি, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখে, এই জন্য তোমাদেরকে বারবার বলে যে বইটা পড়তে হবে তোমাদের, অন্য কারো ক্ষেত্রে না হলেও তোমাদের বই পড়তেই হবে, মাস্ট। তো চলো, এখন নর্মাল সিচুয়েশনে তুমি এতটুকু বুঝতে পারলে এটা, তাহলে এবার আমরা আগে একটু ফর্মুলা কিছু মনে রাখি। এক্স ইকুয়ালস এ সাইন, একটু ভাবো তো, একটা স্প্রিং এর জন্য তুমি যদি তার পটেনশিয়াল এনার্জি তো অলওয়েজ কি গতির উপর ডিপেন্ডেন্ট, সরি কি বলে, অবস্থানের উপর ডিপেন্ডেন্ট। তাহলে সাম্য অবস্থান থেকে যে তার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে এক্স, ঠিক না? এই জায়গায় সে আসছিল, বুঝতেছি কিনা? তাহলে আমি যে ফর্মুলা জানতাম এতদিন, ইপি ইকুয়ালস হলো কি, আমরা নর্মাল অবস্থায় যদি ইপি ইকুয়ালস নিই হাফ এ সরি এমজিএইচ, কিন্তু স্প্রিং এর জন্য কিন্তু আমরা শিখছিলাম ইপি ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার, ঠিক মনে আছে? জি। এক্স এর ভ্যালুটা বসায় দাও, আর কে এর ভ্যালু আমরা এগুলো শিখছিলাম কে ইকুয়ালস এম ওমেগা স্কোয়ার, মনে আছে? বসায় দেবো হাফ এম ওমেগা স্কোয়ার, আর এক্স এর ভ্যালু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারলাম? এটা হচ্ছে ইপি। তাহলে ই কে চিন্তা করো, গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার, ঠিক? ভি মানে কি, ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা একটা কথা শিখছিলাম ভাইয়া, মেকানিক্যাল এনার্জির বা যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা আমাকে এই কথা বলে যে কোন স্থানে মোট শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি যে যোগফল সেটা সবসময় ধ্রুব হয়। দেখো তো, আমি যদি এখন যে কোনো পজিশনের জন্য চিন্তা করি ইপি প্লাস ই কে, তাহলে সেটার জন্য আমার কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা প্লাস ডেল্টা প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কমন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, সো ফাইনালি তোমাকে এটা আসতেছে না, তো মোট শক্তি আবার এটা আসে। বুঝতে পারছি? Good. একই সাথে তুমি কি বেশ খেয়াল করছো, ভি ইকুয়ালস ওমেগা এ ছিল, তাহলে আমি কি এটাও বলতে পারি না ই টোটাল ইকুয়ালস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার? এটাও বলা যায় আবার, ঠিক কিনা? এবং একটা জিনিস তুমি খেয়াল করছো, ভি ম্যাক্স যেখানে হয় সেখানে তাইলে আমাদের কোনো ধরনের কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে না, আবার যেখানে পটেনশিয়াল এনার্জি ম্যাক্স হবে সেখানে ভি জিরো হবে, অর্থাৎ ভি জিরো জিরো হবে, সেখানে আমাদের পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। তো এটা খুবই নর্মাল কথাবার্তা, এগুলো না কোনো প্রবলেম আমাদের আপাতত নাই। তো আমি এখন সাম আপ যদি করতে চাই, তাহলে ইপি ইকুয়ালস ফাইনাল ফর্মুলা আসছে আমার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর কে আসছে আমার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর ইন টোটাল আসছে আমার হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার অথবা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এই আমার চারটা ফর্মুলা আসছে। এখন এই চারটা ফর্মুলা কোনো প্রবলেম না, এগুলা খুবই সহজ জিনিস, এখান থেকে ম্যাথ করা খুবই সহজ, এক্সেপ্ট এখান থেকে আমাদের ম্যাথটাকে কি বলে চিত্র আকারে দেখা, দেখো চিত্র আঁকানোটা, এইটা হচ্ছে প্রবলেমেটিক। তো চিত্র যাওয়ার আগে আমরা এখান থেকে দু একটা ম্যাথ করে নিই, ম্যাথ না করে একেবারে আগানো ঠিক হবে না, দু একটা ম্যাথ একটু করে নিই। এই পর্যন্ত আমরা সবাই কি সবকিছু বুঝতে পারছি? জি। আচ্ছা, এখানে বলছে একটা বন্দুকের স্প্রিং কে
4 সেন্টিমিটার সংকুচিত করে 10 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হয়েছে। যখন গুলির বেগ গুলি যখন মানে স্প্রিং যখন পুরো অবস্থায় ফিরে আসছে, সেই সময় গুলির বেগটা কত? এই মিনিং দেখো, দেখো মূল কথাটা হইতেছে গোলের বন্দুকের ভিতরে স্প্রিং থাকে। তো এই স্প্রিংকে আমি সংকুচিত করেই বেসিক্যালি ছুড়ে মারি। তো স্প্রিংটা যখন এই আগের জায়গায় ফেরত আসছে, তার মানে কি স্প্রিং বেসিক্যালি তার সাম্য অবস্থায় ফেরত গেছে। যখন স্প্রিং যখন তার সাম্য অবস্থায় ফেরত গেছে, ওই সময় গুলির বেগ কত? স্প্রিং যখন সাম্য অবস্থায় ফেরত গেছে, তখন কি গুলি ঠিক বের হয়ে যেতেছে না? ভাবো, স্প্রিং যখন সাম্য অবস্থায় আসতেছে, তখন ঠিক গুলিটা ঠিক ওই সময় বের হয়ে যেতেছে, ঠিক না? জি। তার মানে স্প্রিং কে তুমি যে সংকুচিত করে রাখছিলে, এর ফলে স্প্রিং এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি গ্রো করছে না? এই পটেনশিয়াল এনার্জিটাই গুলির কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হিসেবে কনভার্ট হবে। এইটাকে বুঝতে পারলাম। জি। এটাই এখানে পড়ছিলাম। তাহলে চলো, আমাকে বলে দিছে স্প্রিং কে সংকুচিত করছে আমি 4 সেন্টিমিটার। তাহলে এক্স কত? 4 সেন্টিমিটার আর 0.04। 10 গ্রাম ভর আমার ইসে বুলেটের ভর বলে দিচ্ছে, 10 গ্রাম, 10 × 10⁻³ স্প্রিং ধ্রুবক কে বলে দিছে? 200 নিউটন পার মিটার। ইপি ইকুয়ালস হাফ kx² ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার বলা যায়। এখান থেকে জাস্ট করে দিবা 100 × 0.04 স্কোয়ার ওভার 10 × 10⁻³ ইকুয়ালস তোমার ভি। এখান থেকে আমার বাকিটুকু বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এটা করা দেওয়ার মতো ম্যাথ না, আসলে সহজ সহজ জিনিস। কঠিন ম্যাথে যাবো এখন, তাহলে চলো। বুঝতে পারছি তো নাকি? এবারে এই ম্যাথটা হচ্ছে ঠিকঠাক আমরা এতক্ষণ যে ম্যাথ করছিলাম এক্স্যাক্টলি ওই ম্যাথড, মানে আমরা কি ফর্মুলা দিচ্ছিলাম সেই ম্যাথের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা। কি বলছো? একটা 5 কেজি বস্তুর ত্বরণের সমীকরণ x ইকুয়ালস 2 sin 10t প্লাস π/4। আগে চলো এই কাজগুলো শেষ করে নিই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই এটা সরল সন্ধিত গতি, কিন্তু তুমি তার সরণের যে ফাংশন আছে, ফাংশন দেখে বুঝে গেছো যে এটা একটা পর্যাবৃত্ত গতি বা সরল সন্ধিত গতি, তাই না? তুমি বলে দিতে হবে আলাদা করে। ওকে, তাহলে এখান থেকে তুমি কি কি ইনফো বের করতে পারো বলো তো? তুমি এখান থেকে এ জানতে পারো, ওমেগা জানতে পারো, ডেল্টা জানতে পারো। চলো তাহলে 3টা জিনিস বের করে নিয়ে আসি আমরা। ফর্মুলা কি? এ হচ্ছে সবার বাইরে যেটা থাকতেছে আর কি, তবে এ ইকুয়ালস এখানে 2, এবং খেয়াল করে এটা মিটারে দিছে, তার মানে এ হচ্ছে 2 মিটার। ওমেগা হচ্ছে এই জায়গাটুকু, টি এর সহগ, তাহলে ওমেগা হচ্ছে 10। ওমেগার একক হচ্ছে রেডিয়ান/সেকেন্ড। ডেল্টা হচ্ছে টি ইকুয়াল 0 বসাইলে এক্স এর যে মান, অথবা সরাসরি বসাইলে। এখন এক্স এর মান তো আমরা জানি না, তাই না? এই কারণে বলছে যে ডেল্টা ইকুয়াল, তাহলে আমি সব সমীকৃত করে পাইছি π/4। ইউনিট হচ্ছে রেডিয়ান। ওকে, বলছে যখন টি হলো অতিক্রান্ত সময়, টি ইকুয়ালস 10 সেকেন্ড সময় বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি বের করবা। অর্থাৎ টি ইকুয়ালস যখন 10 সেকেন্ড, ওই সময়ে ইপি কত, ওই সময়ে ইটি কত। চলো তাইলে 10 সেকেন্ড সময় ইপি বের করার ফর্মুলা কি? ইপি ফর্মুলা তো আমরা সরাসরি জানি, হাফ কে x²। তাই সরাসরি আমি লিখে দিই ওই ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, ফর্মুলা ছাড়া আগে যাই। কে এর ভ্যালু আমরা জানি m⍵²। এম কি দিয়ে দিছে? এম দিয়ে দিছে। তাহলে m⍵² বের করা যাবে না ভাইয়া এই যেখান থেকে? জি। কথা বলি, তাহলে কে ইকুয়ালস m⍵², তাহলে 5 × 100 মানে 500 নিউটন/মিটার গেল। এক্স এর মান কত যখন t ইকুয়ালস 10? দেন এক্স ইকুয়ালস 2 sin 100 প্লাস π/4। একটু ক্যালকুলেটর বসা, একটু ক্যালকুলেটর বসা, দেখাতে পারে কত আসে।
ক্যালকুলেটর বসে দেখো কত আসতেছে। আদিবার আজকে বাড়ি গেছো? পৌঁছেছি ঠিকঠাক? কাজ করতেছি। পা কাটছে? না করছিলে ক্লাস করতেছি কোথায়? ও, আমি শুনছি পা কাটছে। এখনো কোনো ঝামেলা করিনি। না, আমি এই যে ভাবতেছিলাম যে আমি না ফাইজলামি করি, বাট আসলে যদি এরকম একটা বিপদে পড়বে সেটা খুব একটা ভালো দেখায় না। যদি বসাও দেখবা এক্সএমআর আসতেছে। খুবই ইম্পর্টেন্ট এখানে। আমরা অনেক সময় ভুল করি একটা জিনিস, যেটা হইতেছে হয়তো আমরা 10 আর গুণ 100 করে দেই আর পাই বাই 4 এর 45 ডিগ্রি ইনপুট দেই ঠিক, কিন্তু এই 100 নিজেও কিন্তু আসলে রেডিয়ান আছে, এটা কি বুঝতেছো? So, তুমি যদি অর্ধেক 45 আর বাকি করে দাও, তোমার অ্যান্সার আসতেছে, তুমি যদি ওরকম করে দিতা তাহলে অ্যান্সার আসতো 1.147, সেটা অবশ্যই সঠিক না। এই জন্য যখন ইনপুট দিবা সেই সময় অবশ্যই অবশ্যই অ্যাঙ্গেল ইউনিটটাকে রেডিয়ান করে নিবা। এবং তোমাদের লেভেলে একটা জিনিস একটু মাথায় রাখা উচিত, মানে মোটামুটি জীবনের পুরা টাইম টুকুই এই অ্যাঙ্গেল ইউনিট সবসময় সে রেডিয়ানই রাখবা, ঠিক আছে? স্পেশাল যখন ডিফারেন্সিয়েশন করবা, অন্যান্য যা কিছু করতে যাবে কেন, আমাদের সবকিছু রেডিয়ানে কাজ করতে হয়। এবং তোমাদেরকে তো এটা বুঝাতে হবে না। আচ্ছা, তোমাদের মনে এখন প্রশ্ন আসেনি এগুলো কেন সবসময় রেডিয়ান নিয়ে কাজ করতে হয়? এই প্রশ্ন কখন আসেনি? দেখি তো, এনিওয়ান? ঊর্জশী, কখনো ভাবছো কেন এটাকে রেডিয়ানে নিতে হচ্ছে? আদিবা, সুমাইয়া, কি হবে তোমাদের? তোমাদের এই একটা জিনিস আমি একটু মানে প্রবলেমেটিক মনে করি, তোমরা হাই অ্যাচিভার ব্যাচ, আমি অবভিয়াসলি এটা মানে অ্যাডমিট করি, ইভেন তোমাদের হাই অ্যাচিভার আমি নিজেই বলতেছি। বাট তোমাদের একটা বড় রকম প্রবলেম, তোমরা প্রশ্ন করতে পারো না, অথচ প্রশ্ন করতে পারাটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে কেন এটা রেডিয়ানে হয় এই প্রশ্ন তোমরা এখন করতে পারো না, এটা আমি অ্যাকচুয়ালি একটু একটু হলেও মানে হতাশ হইলাম আর কি। আচ্ছা, কি অ্যান্সার দিতে পারবা? কোশ্চেন না হয় মনে না আসলো, অ্যান্সার করতে পারবা? বিষয়টা হচ্ছে না, তোমরা যখন ত্রিকোণমিতি করতেছিলা, ত্রিকোণমিতির সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি ওগেরা সমস্যা না, কিন্তু ডিফারেন্সিয়েশন যখন করতেছিলা, ওই যে মূল নিয়মে অন্তরজ, ওইটার সময় আমরা কি আসলে আহ কি ধরছিলাম? এইচ কে, এইচ কে আমরা কিভাবে গেছিলাম একটু মনে পড়ে? ওটা কি ছিল, ডিগ্রি ছিল না রেডিয়ান ছিল? হলো, ওইখানে সবকিছু রেডিয়ান ছিল না? আমরা আসলে এই সূত্রগুলোকে ডিরাইভ করছি রেডিয়ান ধরে। আমাদের যত সূত্র আছে সব সূত্র একটু মনে করে দেখো। এই যে ওমেগা টি, ওমেগা ইকুয়ালস 2 পাই বাই টি বলতেছি, 2 পাই মানে কি আসলে 360 ডিগ্রি। আমি যদি এখানে 360 ধরতাম তাহলে আমার রেডিয়ান না নিয়ে আমি ডিগ্রিতে বলতাম, কিন্তু আমি নিছি কিসে? রেডিয়ানে। রেডিয়ান নিলে তো অবশ্যই আমাকে 2 পাই আনতে হচ্ছে, আমার 2 পাই মানে আমি রেডিয়ানে আনছি, অর্থাৎ আমাকে পুরাটা রেডিয়ান হিসাব করেই কাজটা করতে হচ্ছে। বুঝতে পারলাম? কথা বলি, হোপফুলি এটাতে প্রবলেম ফেস করবো না। সময় বুঝতেছো? জি। তাহলে আমি তো ফর্মুলা জানি এখন, হাফ ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 500 ইন্টু এক্স স্কোয়ার 0.5033 স্কোয়ার, 250 ইন্টু অ্যান্সার স্কোয়ার, অ্যান্সার আসতেছে 63.53 এত শুন। তাহলে ইকে করতে হবে, ইকে ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম এর ভ্যালু তাহলে ভি এর ফর্মুলা কি? ভি ইকুয়ালস ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাই তো?
আমি এটাকে সরাই নিয়ে আসি। আদিবা, আজকে যেরকম বললাম আমি একা একা মানে বাসায় না বলে এরকম ইসেতে গেছিলাম, তোমার কখন এরকম যাওয়ার প্ল্যান আছে? এক্সিকিউট করা সম্ভব না। মানে ইচ্ছা আছে কিন্তু উপায় নেই নাকি? আরে থাক। ঠিক আছে, আমাকে বলে দিচ্ছ 10 সেকেন্ড, তাহলে সরাসরি বলে দিচ্ছি 20 cos 100 + π/4। ঠিক আছে না? তাহলে 1/2 × 5 × 19.35 স্কোয়ার, 936.64। আমি টোটাল এনার্জি বের করতে পারছি। যাই হোক না, এখানে চলে বের করলাম, এ পর্যন্ত সবকিছু ঠিক আছে। ম্যাথ কি আমার ছটপট বেরিয়েছে কিনা? কথা বলি। এখন আমি যেরকম করছি প্রতিটার জন্য আলাদা আলাদা বের করে নিয়ে তারপরে অ্যান্সার বের করছি। আমি চাইলে এত কিছু না করে ডিরেক্টলি বের করতে পারতাম। কেমন? সরাসরি আমি ফর্মুলা কি জানি, ইপি ইকুয়ালস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তো সব মাইলে মান আমি জানি আসলে, আগে থেকে জানি এখান থেকে। ঠিক আছে, জাস্ট টি এর মান তো বলে দিছে 10 সেকেন্ড। সিমিলারলি ইকে এটার জন্য হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটার জন্য জাস্ট ওখানে মান বসাই দিলে হতো, একেবারে হুবহু একই মান আসবে। বুঝতে পারতেছি তো? আমি সত্যি কথা বলতে এটাকে রেকমেন্ড করবো। কারণ কি? কারণ তুমি এটা করতে গেলে এতগুলো ইনফো বারবার বের করে করে কাজ করা, আমি পার্সোনালি এটা পছন্দ করি না। এদের আমি যত অল্প যত বেশি কাজ শেষ করতে পারি তত ভালো। বুঝতে পারলাম? জি। তাহলে এরপরে আরেকটা ম্যাথ করবো এই টপিকটার উপরে। চলো, ম্যাথটা তুলছো? জি। চলো তাহলে এই ম্যাথটা চিন্তা করি। কি বলছে? বলছে একটা সরল সন্দিত স্পন্দন দ্রুত কণার ভর 4 গ্রাম। তাহলে এম এর মান বলে দিছে এত। গতির পর্যায়কাল বলে দিছে 1.5 সেকেন্ড। একটা বড় মাস্ট একটা জিনিস বলে দিছে। পর্যায় সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ ত্বরণ 4 সেন্টিমিটার। তাই এ অ্যাম্পলিটিউড বলে দিছে 4 সেন্টিমিটার। সাম্যাবস্থান থেকে যখন 2.5 সেন্টিমিটার, অর্থাৎ এক্স ইকুয়ালস 2.5 সেন্টিমিটার, তখন এর স্থিতিশক্তি, গতিশক্তি এবং মোট যান্ত্রিক শক্তি বের করতে বলছে। তাই মোট যান্ত্রিক শক্তি তো সুবিধাই। কেমন সুবিধা বলতেছি? মোট যান্ত্রিক সূত্র হইতেছে ইটি ইকুয়ালস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এ জানি, এম জানি, ওমেগা কি জানি আমরা? জানি না। ওমেগা কি বের করতে পারবো? বলো। ওমেগা বের করা যাবে কিনা এখান থেকে একটু কথা বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2π/t। 2π/t, সাবাস। ওমেগা হচ্ছে আমাদের 2π/t। তার মানে 2π/3 মানে হচ্ছে তোমার 3/2, তাহলে 4π/3। তাহলে এখান থেকে বের করা পসিবল। আমি যদি বলি এখন তাহলে স্থিতিশক্তি বের করবো, ইপি ইকুয়ালস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা ভাইয়া, ওমেগা টি ডেল্টা, ডেল্টার ভ্যালু কি আমরা জানি? বলো। আমরা কি ডেল্টার ভ্যালু জানি? কথা বলি কথা বলি। আমরা ডেল্টা ভ্যালু জানি কিনা? আমরা ডেল্টা ভ্যালু জানি না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো,
এখানে তুমি কোনোভাবে ডেল্টা ভ্যালু ইনপুট আনার মতো অবস্থায় আছো কিনা? তোমাকে কোনো কারণে আদি সরণ বলে দিছে কোনো জায়গায়? না। তুমি আসলে চাইলেও আনতেও পারতেছো না, তোমার তোমার জানতে হবে আর কি। তুমি জানার স্কোপ নাই, তারপর তুমি কি করবা? তুমি ডেল্টাকে জিরো ধরে কাজ করবা, বাকিটুকু তুমি আগের মতোই পারবা। ঠিক আছে, স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হাফ এম জি স্কোয়ার, অথবা গতিশক্তি একটা সুবিধা পাবে এবার। কি করবা? ইটি মাইনাস কি করে দিবা। বুঝতেছি। কথা বলি কথা বলি। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের একটা পার্ট গেল। এখন চলো আমরা একটু পরের পার্টে যাব, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফের মধ্যে একটা বড় সেগমেন্ট আমি শেষ করে রাখছি, এই জন্যই বলছিলাম যে গ্রাফে আমাদের সময় একটু কম লাগবে। আমাদের গ্রাফ বাকি আছে শুধুমাত্র শক্তি, কারণ আমরা এখন পর্যন্ত যত ইকুয়েশন দেখছি সকল ইকুয়েশনের গ্রাফ দেখছি, শুধুমাত্র এই যে শেষ যে দুইটা ইকুয়েশন পাইলাম, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা প্লাস ডেল্টা, আর হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা প্লাস ডেল্টা। এই দুইটা ছাড়া বাকি সবগুলা গ্রাফই আমরা দেখছি, তাই না ভাইয়া? তো চলো এই দুইটা গ্রাফটা এখন আমরা একটু দেখবো। আমি সরাসরি মানে এখানে ক্যাচ না করা, আমি সরাসরি একটা রেশন দেখাবো। এগুলো বেসিক্যালি তোমরা নিজেদের নিজেরাই বুঝবে, আমার আসলে বোঝার কোনো কিছু নাই বোঝানোর। কাইন্ড এগুলো মুখস্থই করতে হবে। হাফ, আচ্ছা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস পুরোটাকে আমি বলছি থিটা, সাইন স্কোয়ার থিটা। আর এই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হাফ সহ পুরোটাকে ধরতেছে হচ্ছে তোমার বেসে এ, এ সাইন স্কোয়ার থিটা আসতেছে বেসিক্যালি। হুম, আরেকটা আসতেছে ধরো যে এ কজ স্কোয়ার থিটা। ধরলাম আমি জাস্ট ধ্রুবক বুঝাইতেছি, এটা যে ধ্রুবক আমি সেটা বুঝাই দিয়েছি। সেখানে এটা হচ্ছে ধ্রুবক, আর থিটা হইতেছে আমাদের চলক। এটা কি হইতেছে না ভাইয়া? কারণ ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা তো আমাদের কনস্ট্যান্ট, বা টি হচ্ছে আমাদের চলক। টি যদি চলক হয় তাহলে থিটাও চলক। বুঝলাম? ঠিক আছে, চলো তাহলে এইটার গ্রাফটা দেখে আসবো আমরা। তাহলে ওয়াই ইকুয়ালস সাইন স্কোয়ার থিটা, ওয়াই ইকুয়ালস কস স্কোয়ার থিটা, ওয়াই ইকুয়ালস, আমি এ একটা র্যান্ডম ফাংশন এ ধরলাম, র্যান্ডম র্যান্ডম কি বলে না, কনস্ট্যান্ট। দেখো আমাদের নর্মাল অবস্থায় ফাংশন যদিও বা নর্মাল সাইন এক্স ফাংশন যদি চিন্তা করি, ওয়াই ইকুয়ালস লেটস সে এ, এ সাইন এক্স ধরলাম, এ সাইন এক্স। দেখো এর জন্য আমাদের কিন্তু সেটা নিচে নামতেছিল, তাই না? আর এ তুমি বাড়াও, তাহলে এ চেঞ্জ হইতেছে। দেখো এ যদি চেঞ্জ হয় আসলে কি ঘটতেছে, মূলত উপরে নিচে হইতেছে। মানে এ বলতে আসলে আমাদের অ্যাম্পলিটিউড বুঝাইতেছে এইখানে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের এখানে গ্রাফটা কি ঘটবে মূলত, আমরা এর আগে যে গ্রাফটা আঁকাইছিলাম, খেয়াল আছে এই যে এই পার্টটুকু, এই পুরা পার্টটুকু আসলে ওর পিক, যে সাম্যাবস্থা থেকে কত দূর এসে গেছে। এবং এটা কি নর্মাল না? ভেবে দেখো তো, ওই যে ভি ম্যাক্স ইকুয়ালস ওমেগা এ ছিল, তাহলে হাফ এম ভি স্কোয়ার জন্য, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এভাবেই আসতেছিল না ভাইয়া? কথা বলি। So, এই জায়গাটাতে কিন্তু মজার বিষয় হচ্ছে অন্য জায়গায়। আগের বারে দেখো দেখো, আগের বারে এই সবুজ হচ্ছে আমাদের আগের বারের গ্রাফ। আগের বারের গ্রাফটা কেমন হয়েছে? অনেক সুন্দর ঢেউ খেলানো, উপর নিচে ছিল। অর্থাৎ এক্স অ্যাক্সিস এর উপরেও, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে নিচে দুই দিকে, ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ নেগেটিভ দুই দিকেই ছিল। কিন্তু এইবারে খেয়াল করছো, লালটা হয়েছে নতুনটা, নতুন গ্রাফটা আগের বারের মতো পুরা দিকে যায় নাই। এবার নতুনটা সম্পূর্ণভাবেই এক্স অ্যাক্সিস এর উপরে, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ সাইডে আছে। এটা কি খেয়াল করছো? এবং এটা কি নর্মাল না? কারণ সাইন থিটার পজিটিভ নেগেটিভ ভ্যালু হইতে পারে, কিন্তু সাইন স্কোয়ার থিটা কি অলওয়েজ পজিটিভ আসবে না? বুঝতেছি কথাটা? এই কথাটা মাথায় ঢোকায় নিও আর কি, যে আমাদের এই ক্ষেত্রে একেবারে গ্রাফ যদিও বা উপর নিচে নামছিল, এবার উপর নিচে নামবে না।
এবার হ্যাঁ, উপরে নিচে আমরা বলতে পারি, উপরে উঠানো বা ঢেউ খেলাবে ঠিকই, কিন্তু আগের বারের মতো এরকম ভাবে ঢেউ খেলাবে না, সে এবার এরকম উপরে উপরেই ঢেউ খেলাবে পুরো টুকু। যেখানে আগের বারে গ্রাফটা ছিল অনেকটা এরকম, এই যে এইভাবেই উঠতো সে, কিন্তু এইভাবে নামতো, এই দেখো। এবার একটা জিনিস খেয়াল করছো কি তোমরা নতুন গ্রাফটাতে? নতুন গ্রাফে একটু দেখো, লালটা কিন্তু একটু চাপা। দেখো দেখো, লাল একটু চাপা। এই চাপাটা কেন, চলো এটা একটু বুঝে আসি আমরা। দেখো সাইন থিটা মেট্রে সে সর্বোচ্চ মান হচ্ছে 1। এর আগে যত ভ্যালু আছে সবগুলা কি আসলে 0.0 সামথিং না? অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে ফ্র্যাকশন, ঠিক না? ফ্র্যাকশনের নেচারটা তোমরা জানো, ফ্র্যাকশনকে স্কোয়ার করলে সে কি ছোট হয় না বড় হয়? বলো। 0.1 কে স্কোয়ার করলে কত হবে? 0.121। সে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু 0.9 কে স্কোয়ার করো, 0.81 হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সে 0.1টা এইখানে, 0.1 আগে এই জায়গায় ছিল, কিন্তু এবারে সে আর ডান দিকে চেপে গেছে। কিন্তু 0.9 এর জন্য যাও, 0.9 দেখবে আগে এখানে ছিল, এবার আর একটু নিচে নেমে আসছে। এই জিনিসটাকে বুঝতে পারতেছেন কথাটা? যে এই যে কিন্তু একজনের জন্য একটু বাড়ে, আরেকজনের জন্য একটু কমে, এই যে দেখো তারা আগের থেকে পুরোটা একটু একটা কার্ভ সে কম বেশি নিয়ে ফেলছে। তোমাকে চাইলে আমি এই প্রশ্ন করতে পারি, ইন্টেলিজেন্ট শিখছো এখন, তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি ভাইয়া এই যে এই জায়গাটাকে এরিয়া বের করে দাও, পারবা এখন? পারিবা? পারিবা? পারবা না? উর্জশী, তুই উর্জশী বলছিলাম কি, সুমাইয়া তুমি পারবা? কোন অংশটা? এই অংশটুকু, এই যে এই যে, একটা চিত্র দেখা দিই আমার। এটা তো সায়েন্স স্কোয়ার থিটা গ্রাফ, আর আমি বলছি আমার যে নর্মাল সাইন থিটার গ্রাফ যেটা। তো এই দেখো তো, একটা বাড়তি অংশ হয়ে গেল না, মানে একটা অংশ কমে গেল, যে এই কেন কমছে এটা আমি বুঝাইতেছিলাম। আমার কথা হচ্ছে যে যত অংশ কম বেশি হয়েছে, ওই কম বেশি অংশের তুমি গ্রাফের যে ক্ষেত্রফল সেটা বের করতে পারবা? ইন্টিগ্রেশন শিখছো? শিখো তুমি বের দেবে, আমার খেয়াল আসে, তুমি শিখছো? শেষ করি নাই। আচ্ছা, আদিবা তুমি? বুঝলাম না দিবা। পারা উচিত ভাইয়া, কিচ্ছু না, এটা দেখো, এটা দেখাই দিই একটু। এটা কি করতেছে মূলত? মূলত তুমি এভাবে চিন্তা করো তো, এই লাল জিনিসটা পুরো এরিয়া কভার করে, কিন্তু কালো অংশটুকু এতটুকু এরিয়া কভার করে। তাহলে লালটুকু কভার্ড এরিয়া থেকে কালোটুকু কভার্ড এরিয়া বাদ দিলে আমি যতটুকু এরিয়া তাদের মাঝখানে আছে ওই জিনিসটা পাবো, বের করা যায় তাই বুঝো, ঠিক আছে? খুব এটা কঠিন কিছু ছিল না, শিখে যাবো, সমস্যা নেই, মানে এখন কেবল তো নতুন নতুন তো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা একটু, এটা তো সায়েন্স কোয়ার্টার একদম, কলেজ কোয়ার্টার আসি। গ্রাফটা কি বুঝতে পারছো এখানে কি ঘটলো? যে কেন আমাদের নিচে নামলো না? কারণ সে স্কোয়ার হয়ে গেছে। এবং কেন সে একটু চাইপে গেছে? কারণ যখন আমি ফ্র্যাকশনকে স্কোয়ার করি, ফ্র্যাকশনের স্কোয়ার করলে কিছু অংশে বাড়ে কিছু অংশে কমে, একটা অংশে বেড়ে সামনে আগাইছে আর একটা অংশে এই কমে পেছনে চলে গেছে, সব মিলায় দুই দিক থেকে চেপে গেছে। বুঝতে পারতেছি কথাটা? এই যে লালটুকু অংশ খেয়াল করো, 0 থেকে 1 পর্যন্ত, 1.5 পর্যন্ত সে বাড়ছে, 1.5 একটু বেশি পর্যন্ত, কিন্তু 1 পয়েন্ট ওই বেশি 1.6 এর পর থেকে 3 পয়েন্ট সামথিং যেটা সে পর্যন্ত আবার কমছে। বুঝতে পারছি? তাহলে এবার চলো আমরা একটু কলের গ্রাফটা দেখবো। মানে ওয়াই ইকুয়ালস এবারে এ, নর্মাল অবস্থায় ফর্মুলা কি ছিল? ওয়াই ইকুয়ালস এ কস থিটা।
গ্রাফ অনেক বেশি হয়ে যেতেছে, আমি কমাই দিলাম। দেখো কজের ক্ষেত্রে কি হুবহু সেম জিনিসটাই ঘটতেছে, ইটস জাস্ট আগের মতোই, মানে সাইনে যা ঘটতেছিল কজে হুবহু তাই ঘটতেছে। স্কোয়ারের সাথে নর্মাল ফাংশনের যে রিলেশনটা হুবহু তাই ঘটতেছে। একটা মাত্র পার্থক্যটা কি? সেটা হচ্ছে 90 ডিগ্রি আগায় আসছে। এটা কি নর্মাল না? আগায় না তো পিছিয়ে গেছে আর কি। এটা কি নর্মাল না? আমরা এতদিন তো এড়িয়ে দেখছিলাম যে কোসাইন গ্রাফটা সাইন গ্রাফ থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। দেখো এটাই হয়েছে না আসলে। স্কোয়ার ফাংশনে কি এই জিনিসটা পাল্টাইছে? পাল্টাই নেই, একই রকম রয়ে গেছে। বুঝতেছি কিনা কথাটা? এবার চলো আমি সাইন স্কোয়ার গ্রাফ আর কজ স্কোয়ার গ্রাফের মধ্যে একটু তুলনা আনি। আর এগেন ওই যে একের এ মান যদি বাড়াই কমায় তাহলে কিন্তু দেখতে এরকম হবে। এবার আমি একটু মিডিয়াম লেভেলে রাখি। তো দেখো এবারে সাইন স্কোয়ার থিটা, আচ্ছা cos square, এই যে, এটা কি হুবহু ওই আগের মতো গ্রাফটাই হয়েছে না? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই, মানে 90 ডিগ্রি হইলেও, মানে ওই আগে যে আমার সাইন আর কস গ্রাফ যেমন হয়তো তাই ঘটছে, জাস্ট এবার পুরোটা হয়েছে এক্স অ্যাক্সিস এর উপরে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ সাইডে। বুঝতে পারছি? এখন এই জায়গার একটা সার্টেন পার্ট নিয়ে আমাদের একটু কাজ আছে। সে পার্টটা হচ্ছে এই যে এইটা। দেখো তো এটা দেখতে চকলেটের বোর্গের মতো লাগতেছে না? ছোটবেলায় চকলেট খেতাম আমরা। তোমরা কি চকলেট পাইছো? হুম। তো এই চকলেট গুলা মরকের মতো লাগতেছে না একটা দেখতে? এই জন্য এটাকে আমার স্টুডেন্ট বডি যারা আমরা আছি, ছোট বাচ্চারা, আমরা এটাকে চকলেট গ্রাফ বলি। এখানে নিচের যেটা অর্থাৎ লাল গ্রাফটা আসলে কার? সাইনের গ্রাফ। ভাইয়া সাইনের গ্রাফ মানে কি? ও আসলে কি বলতো? লাল গ্রাফটা সাইনের গ্রাফ, সাইন গ্রাফটা আসলে কার? পটেনশিয়াল এনার্জি। আর নীল গ্রাফটা, এটা হচ্ছে কার? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু এখন দেখবো। এদিক বরাবর এনার্জি, এদিক বরাবর হচ্ছে তোমার এক্স। ইপি ধরলাম। ভাইয়া ইপি এর জন্য মনে করো দেখো তো নর্মাল ইপি এর জন্য কি ঘটবে? ইপি ইকুয়ালস, ইপি ম্যাক্স কখন হয়? বাই দ্য ওয়ে এই জিনিসটা চিন্তা করো। আগে যখন চিন্তা করছিলাম সেই জায়গাতে আসি। এই জায়গায় ইপি ম্যাক্স হবে যখন সাইন এর ভ্যালু আসবে 1, সাইন স্কয়ার থিটা ভ্যালু আসবে 1, তাই না? আর আমরা জানি এটা ইকুয়ালস হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস যখন ম্যাক্স হবে তখন এক্স ইকুয়ালস কি প্লাস মাইনাস এ না? বুঝলাম কিনা কথাটা? বুঝলাম আপনি কথাটা? তাহলে এক্স ইকুয়াল যখন এ হবে তখন ম্যাক্সিমাম আসবে। আমরা একটু আগে দেখলাম সাইনের গ্রাফটা এই যে এইটা, এবং সাইনের এই ম্যাক্সিমামটা কোথায় আসে? এই যে এই জায়গা। অর্থাৎ সাইনের গ্রাফটা মধ্যে এখানে একটা আঁকাই, একটা কার্ভ আসবে। এমন এই যে জায়গায়, যে ওর এই যে এই জায়গাটা খেয়াল করছো? এটা কোন জায়গায় হবে? এটা হবে যখন এক্স ইকুয়ালস প্লাস এ, আর এদিক বরাবর গেলে তখন মাইনাস এ চলে আসবে। বুঝতেছি? অর্থাৎ এই দুই জায়গা আমার ইপি না ম্যাক্সিমাম আছে। বুঝলাম কিনা তাড়াতাড়ি। জি। এবার আসি তাহলে আমরা একটু কোসাইন গ্রাফের জন্য। কোসাইন গ্রাফটাতে সবই ঠিক ছিল, জাস্ট এই একটা জিনিস উল্টায় গেছিল, আমি একটু মানে ওইখানে সরাসরি উল্টায় দিয়েছি। আমার গ্রাফটা এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট হয় নাই, বুঝতে পারতেছো, বাট কাছাকাছি অ্যাকুরেট করার চেষ্টা করছি আর কি। তো যখন কোসাইন গ্রাফ ছিল, কোসাইন গ্রাফটা যদি একটু দেখি আমরা। আচ্ছা কোসাইন গ্রাফ এখানে রাখাই নেই, এখানে ছিল। দেখো তো কোসাইন গ্রাফে কি ঘটছিল?
দেখো কোসাইন গ্রাফে কি মূলত শুরু হয়েছিল এই যেখান থেকে 0 থেকে শুরু হয়ে আবার 0 এসে পৌঁছাইছে না, তো অর্থাৎ কোসাইন গ্রাফটা উল্টা ছিল। এই জিনিসটাকে আমরা একজন আরেকজনের উপরিপাতন করে নিয়ে, চলো সেটা করি এখন। এই এই জায়গার ক্ষেত্রে তখন আমরা এই পি না দিয়ে এটা ইপি দিয়ে দিই। তো একটু মনে করে দেখো তাহলে ইপিটা কোনটা হবে, ইপি হচ্ছে যে নিচে নেমে উপর উঠছে, অর্থাৎ এইটা হচ্ছে ইপি, আর এই যে উপর থেকে নিচে নামছে সেটা হচ্ছে ইপি। তো একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করছো, যে জায়গায় তারা একজন একজন ছেদ করে এই জায়গাটা আসলে কি, তারা একজন একজন সমান না এই জায়গাটাতে। তাহলে কখন তারা একজন একজনের সমান? চলো তাহলে তারা যদি একজন সমান হয়ে থাকে তাহলে ফর্মুলা জানি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। অর্থাৎ কস যখন 45 ডিগ্রি হবে, তাই না? এটাই বুঝাইতেছে যে টেন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস 1 যখন হবে সেই জায়গা আমার পসিবল। তাহলে ওমেগার ভ্যালু সেখান থেকে আমি টি বের করতে পারবো। বুঝতেছি কিনা আমি কথাটা? কিন্তু আমার পয়েন্ট হইতেছে ভাই আমি তো পি এর রেসপেক্টে না, আমি তো সময় চাইতেছি না, আমি চাইতেছি এক্স এর উপরে। কারণ এই দেখো এক্স বরাবর কি আছে, দূরত্ব, আপনার এক্স চাইতেছি। ঠিক আছে, এক্স এর বার আমি কিভাবে চিন্তা করতে পারি, এক্স এর হিসেবে আমি এভাবে চিন্তা করতে পারি, ওই যে একটু মনে করে দেখো তো, ই টোটাল ইকুয়ালস কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার না? ই টোটাল মানে কি আবার হাফ কে এ স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি ই কে ইকুয়ালস হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অন দি আদার হ্যান্ড ইপি বলা যায় হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু ইপি এবং ইকে এর আরেকটা ইকুয়েশন শিখলাম। আমরা আগে সাইন কস দিয়ে ইকুয়েশন পাইছিলাম, এখন এই একটা ইকুয়েশন শিখলাম। বুঝতে পারতেছি কিনা ইকুয়েশনটা? এখন আমি যখন বলছি এই জায়গা তার ইকুয়াল, তাহলে আমি বলবো কি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার, সুতরাং এক্স ইকুয়ালস প্লাস মাইনাস এ বাই রুট টু। ক্লিয়ার? বুঝতে পারলাম কিনা? তো সময় পরীক্ষা পাবা, এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ পরীক্ষা হবে, যতবার সিকিউ পরীক্ষা হবে, এই গ্রাফটা অনেকবার পাবা, মানে অনেকবার পাবা। ঠিক আছে, সো যদি আমি নিষেধ করি বলি এখন আমাদের এই চ্যাপ্টারটা আপাতত শেষ। চ্যাপ্টার আমরা আমার জানার মতে আর কোনো টপিক বাকি নেই। আমার কোনো ভুল হইলে সেটা বাদ যেতে পারে, কিন্তু আমার জানার মতে কোনো টপিক এখন আর বাকি নেই। হ্যাঁ, তো গেল, আর কিছু আছে? নাই, এই পর্যন্তই। তাহলে আমার ক্লাসও এই পর্যন্তই, আমার চ্যাপ্টার এই পর্যন্তই। আমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে ফিল ফ্রি টু আস্ক। এই চ্যাপ্টারে এই টপিকটা পড়লাম শক্তির উপর থেকে প্রবলেম সলভ করবো না? না, আমি তো অন্য চ্যাপ্টার সব টপিক থেকে প্রবলেম সলভ করে দিছি। এটা আমি আসলে প্রবলেম সলভ করানো আমি করাই দিতাম না, ওনারা করাই দিছি কারণ তোমাদেরকে ধরতে পারতে হবে। এই চ্যাপ্টারে হয় কি সব ইনফো দেওয়া থেকে কিন্তু আসলে ধরে ম্যাথগুলো করা যায় না। আমি যেহেতু ওইখান থেকে তোমাকে ইনফো বের করতে শিখাই দিছি, আমি আশা করবো তুমি এখান থেকে পারবা। তো সমস্যা নেই, তোমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যত আছে, এখান থেকে বইয়ের এক্সাম্পল যত আছে, বইয়ের রিডিংটা যতটুকু আছে, বইয়ের সিকিউ, এই সবগুলো তাহলে শেষ করে ফেলো। আমাকে কবে জমা দিবা বলো? তোমাদের কথা অনুযায়ী ঈদের পরে, সমস্যা ঈদের পরে তুমি একটু সময় নিয়ে করো এটা। আমি একটা তাড়াহুড়ো করতেছি না, এটা তো একটু সময় নিয়ে ধীরে স্থিরই করে দেবো। তাহলে আমাকে একটু বলো তাহলে কবে দিতে চাইছো, তাহলে সেই অনুযায়ী তাহলে সময়টা আন্দাজ রাখি।
যে আজকে তো 26 তারিখ, 28 তারিখ ঈদ। আহ আদিবা বলছিল 3 তারিখে বাসায় আসবা। তাহলে এক কাজ করো, তোমরা যে পরীক্ষা দিবা পরীক্ষার আগে সরাসরি এই ক্লাসের একটা সলভ ক্লাস নিয়ে নিও। তোমাদের পরীক্ষা, এই পরীক্ষাটা আমি একটু দেরি করে ফেলবো না, লেটস সে অ্যারাউন্ড 12 তারিখে ফেলবো না, তাইলে 10 তারিখ, মানে 10-12 তারিখে ফেলবো না আর কি। কি বলো সুমাইয়া, পারবে না? ফিজিক্সের লাস্ট এক্সাম গুলা এই 10-12 তারিখে পড়বে। হুম। ঠিক। ঠিক আছে, তাহলে এর মধ্যে এই টপিক গুলো সবকিছু শেষ করে রাখা, আমি একটা তারপর একটা ডেডলাইন দিয়ে দেবো না। এক্সপেক্ট করো ডেডলাইনটা হবে অ্যারাউন্ড 8 তারিখ, 7 বা 8 তারিখ হবে। ওই সময়ের মধ্যে এই টপিক গুলোর উপরে যত ধরনের বইয়ে যত সিকিউ এমসিকিউ আছে সেগুলো শেষ করবা। জানোই তো, মানে আর বলার কি আছে। বইয়ের ভেতরে রিডিং পড়া, সেখান থেকে কি করা, নোট বানানো একটা, তারপরে ভেতরে যত প্রবলেম আছে প্র্যাকটিস প্রবলেম শেষ করা, শেষে গিয়ে সামারি গুলো শেষ করা, তারপরে এমসিকিউ গুলো শেষ করা, অ্যান্সার সিকিউ শেষ করা, আনসার সিকিউ শেষ করা, এবং সবার শেষে গিয়ে যে কাজের সমস্যা, মানে বইয়ের ভেতরে কাজের সমস্যা এবং বইয়ের বাইরে কাজের সমস্যা, সবগুলা শেষ করা। তো এগুলা শেষ করতে ধরে রাখো, মানে এর মধ্যে ঈদের মধ্যে তো করা লাগবে না, ঈদের পরে যখন শুরু করবা ধরে রাখা অ্যারাউন্ড 6 বা 8 তারিখ এর মধ্যে আমি এটা চাবো, সাবমিশন চাবো। তাহলে এই পর্যন্ত করো তাহলে। তোমাদের ফিজিক্সের ক্লাস আগামীকাল লাগবে না, আমি সবই শেষ করছি। আমি আর এখানে প্রবলেম প্র্যাকটিস আমার যেটা করা দেওয়ার। আচ্ছা, তোমাদের উপরে, তোমরা কি করতে চাইতেছো? যদি বলো আমি করাই দিবো, আমার কাছে প্রবলেম আছে, আলাদা একটা প্রবলেম আছে। আমি দেখা গেছে তোমার থেকে মানে সলভ ক্লাস জানি, মানে এরকম একটা ক্লাস করাই দিলাম, আমার প্রবলেম নেই। তোমাদের উপরে, তোমরা করবা কি করবা না। তুমি আমি করাই ইচ্ছুক না, বাট তোমরা যদি চাও তাহলে করাবো, দ্রুত। কিচ্ছু বুঝি নেই, তাই মনে হচ্ছে পানি নিচে কথা বলতেছে। এই ভাই দয়া করে মেসেজ করতো, কিচ্ছু বুঝতেছি না এখনো। সময় কিছু বুঝছো কথা? না। তোমার মতে কি, সব ক্লাস মানে এই আমি একটা ক্লাস করাই দিব, নাকি তোমরা নিজেরা করে আসো তারপর লাগলে সব ক্লাস দেবো, কোনটা? আমি পার্সোনালি তোমরা করে আসার পর আমি করা দিতে বেশি আমি প্রেফার করি। আর তোমরা যদি বলো, আমি কখনো এই চ্যাপ্টারে মানে কোনো চ্যাপ্টার এরকম করাই দিই, এই চ্যাপ্টার অনেক বেশি ক্যালকুলেশন হেভি, যদি বলো তাহলে আমি এই চ্যাপ্টার করাই দিবো এটা।